হ্যালো স্টুডেন্টস, গতদিন আমি ধাতু অধাতু সম্পর্কে একটু বলেছিলাম, মনে আছে তো? নিশ্চয়ই মনে আছে। ধাতু অধাতুর ভৌত ধর্ম সম্পর্কে বলেছিলাম, সাথে এটাও বলেছিলাম যে ধাতু অধাতু ভৌত ধর্ম দেখায় ঠিক আছে, কিন্তু সব ধাতু সব ধর্ম দেখায় না, আবার সব অধাতু সব ধর্ম দেখায় না। কি হয়, তার এক্সেপশন আছে। লাস্টে কি বলেছিলাম যে এই এক্সেপশনের জন্যই আমাদের শুধু ভৌত ধর্ম দেখলে হবে না, রাসায়নিক ধর্ম সম্পর্কেও দেখতে হবে। ভৌত ধর্ম কি ছিল, যে কোনটা কঠিন, কোনটা তোমার উজ্জ্বল, কোনটা বেশি শব্দ করে, কোনটা মেল্টিং পয়েন্ট কি, কোনটার বয়লিং পয়েন্ট কি, সেটা কিন্তু সবার ক্ষেত্রে সমান হচ্ছে না। কেউ তরল তো কেউ কঠিন, কেউ কঠিন তো কেউ গ্যাস, সেটা ঠিক বোঝা যাচ্ছে না। তখন কি করতে হবে, আমাদেরকে রাসায়নিক ধর্ম সম্পর্কে জানতে হবে। সেই রাসায়নিক ধর্ম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমাদের ধাতু অধাতু লেখাই আছে, আজকে আমরা রাসায়নিক ধর্ম ধাতু অধাতু রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিস সম্পর্কে জানব। কেমিক্যাল প্রপার্টিস জিনিসটা কি? গতদিন আমি একটু বলেছিলাম, একজন বিজ্ঞানীর ছবি দেখিয়েছিলাম, বিজ্ঞানীর নাম ছিল নিলস বোর, মনে আছে? সেই নিলস বোর কি বলেছিলেন, যে এটাও বলেছিলাম যে নিলস বোর ছবিটা দেখো, দেখলেই মনে পড়ে যাবে। একটু সময় হয়ে গেছে, অনেকদিন আগে বলেছিলাম। হ্যাঁ, নিলস বোর মনে পড়ছে ছবিটা দেখে? দেখেছো নিলস বোর উনি কি বলেছিলেন? এর পরের ছবিটা দেখো, এর পরের ছবিটা, নিলস বোরের পরের ছবিটা যদি দেখো, উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন মাঝখানে নিউক্লিয়াস থাকে, তার চারপাশে নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন থাকে, তার চারপাশে ইলেকট্রনগুলি ঘুরতে থাকে। কোনখানে কত ইলেকট্রন থাকবে সেটা ঠিক নয়, ঠিক সেটা একটা নির্দিষ্ট পরিমাণে থাকে। ছবিটাতে দেখো আমরা কিভাবে ইলেকট্রনগুলি ঘোরে, মাঝখানে নিউক্লিয়াস থাকে। এর পরের ছবিটা, কিভাবে নিউক্লিয়াস গুলো দেখো, মাঝখানে নিউক্লিয়াস থাকে, তার চারপাশে ইলেকট্রনগুলি ঘুরতে থাকে। মাঝখানে কি বলেছিলাম, ইলেকট্রন, চারপাশে যেগুলো ঘুরতে থাকে সেটা হচ্ছে ইলেকট্রন, আর মাঝখানে দেখো নীল রঙের যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রোটন। তো প্রত্যেকটা ধাতু এবং অধাতু প্রত্যেকের মধ্যেই এই ইলেকট্রন এবং প্রোটন আছে। সাথে এটাও দেখিয়েছিলাম পিরিয়ডিক টেবিলটা। পিরিয়ডিক টেবিলে কি দেখিয়েছিলাম গতদিন, যে পিরিয়ডিক টেবিলে যে হলুদ রঙের দাগগুলো আছে সেগুলো হচ্ছে মেটালস, সবগুলো এতগুলো মেটালস আছে। আর নন মেটালস আছে দেখো, যেগুলো ইয়ে কালারের আছে, একটু ইট কালারের, সেগুলো হচ্ছে নন মেটালস। আর মেটালস আর নন মেটালস এর মাঝখানে ছিল মেটালয়েডস, এগুলো আমি গতদিন একটু বলেছিলাম। এখন এই যে ইলেকট্রন গুলো চারপাশে ঘোরে, সেই ইলেকট্রনগুলি বাইরের কক্ষপথ বলবে, সেটাও গত ক্লাসে আমি বলেছিলাম। সে বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে তার উপর নির্ভর করবে সে অন্য কারো থেকে ইলেকট্রন নেবে না ইলেকট্রন দেবে। সে ইলেকট্রন নেওয়া এবং দেওয়াই হচ্ছে কিন্তু কেমিক্যাল প্রপার্টিস। তার প্রপার্টি সেটার উপরেই কিন্তু নির্ভর করছে তার কেমিক্যাল প্রপার্টিস, তার রাসায়নিক ধর্ম। যেমন ধরো আমার এখানে যেটা দেখিয়েছিলাম, কার্বন দেখো বাইরের কক্ষপথে, ছবিটাতে দেখো বাইরের কক্ষপথে কটা আছে, 4টে আছে, যদিও নিচে দেখা যাচ্ছে না। বাইরেটা যদি কার্বন হয়, কার্বনের যদি মাঝখানের বলটাকে আমি কার্বন ধরি, মাঝখানের বলটাকে যদি আমি কার্বন ধরি, সেই কার্বনের 4টে হাত, ধরো এটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনে একটা হাত, তা একটা হাত করে এখানে 4টে, কার্বনের তো 4টে হাত, তো এরকম ভাবে 4টে হাইড্রোজেনের সাথে ও যুক্ত হতে পারবে। 4টে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে গেল, তার মানে ও ছিল কার্বন। কার্বনের সংকেত কি বলেছিলাম গতদিন? কার্বন ছিল সি, আর হাইড্রোজেনের সংকেত হচ্ছে এইচ। তাহলে একটা সি 4টে এইচ এর সাথে যুক্ত হতে পারে। তো কার কটা হাত সেটা হচ্ছে তার ভ্যালেন্সি। বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে সেটা হচ্ছে তার ভ্যালেন্সি, সেই ইলেকট্রন দেবে। এবং এটাও বলেছিলাম যে যদি ইলেকট্রন দেবে বা নেবে সেটা ডিপেন্ড করে বাইরের কক্ষপথের উপর। এখন ধাতুর ক্ষেত্রে সাধারণত হয় বাইরের কক্ষপথে থাকে 1 এবং 2। ধাতুর ক্ষেত্রে বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকে 1, 2 আর
3 সাধারণত, এক্সেপশন আছে, আমি গতদিনও বলেছিলাম। সাধারণত 1 2 3 তিনটে ইলেকট্রন থাকতে পারে, আর অধাতুর ক্ষেত্রে থাকে 4 5 আর 6। তো 4 5 6 যাদের আছে তারা কি করবে, চাইবে দিয়ে দিতে। আর যার 1 2 3 যাদের, যা 4 5 6 যাদের আছে তারা কি করবে, ওরা সেটা একটু বড় হলে, বড় ক্লাসে তোমরা বলবে, ওরা চাইবে 8টা হওয়ার জন্য ওরা কি করবে, 2 ইলেকট্রন নেবে। আর 1 2 3 যাদের আছে ওরা চাইবে দিয়ে দিতে, কারণ তাহলে ওদের 8টা ইলেকট্রন, ওদের বাইরের কক্ষপথে আর কোনো ইলেকট্রন থাকবে না। এটাই হচ্ছে রাসায়নিক ধর্ম, যে কে কার সাথে কিভাবে মিলিত হবে। এবার ধরো ধাতুর মধ্যে বলেছিলাম, এখানে দেখো একটা জিনিস লেখা আছে রিঅ্যাক্টিভিটি সিরিজ, মানে কে কতটুক রিঅ্যাক্ট করবে, রিঅ্যাকশন করবে, কেমিক্যালি ওরা কতটুক অ্যাক্টিভ, সেটা ডিপেন্ড করা হয় কিন্তু এই ধাতু এবং অধাতুদের এই রিঅ্যাক্টিভিটি সিরিজের মাধ্যমে। যারা বেশি অ্যাক্টিভ তাদেরকে ওপরের দিকে রাখা হচ্ছে, আর যারা একটু কম অ্যাক্টিভ, রিঅ্যাকশন কম করতে পারে, তাদেরকে নিচের দিকে রাখা হয়েছে। উপরের দিকে আছে কি, পটাশিয়াম কে, সোডিয়াম Na, ক্যালসিয়াম Ca, ম্যাগনেসিয়াম, এভাবে করে আস্তে আস্তে এখানে কপার, সিলভার, গোল্ড, এদের রিঅ্যাক্টিভিটি অনেক কম। তো সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভিটি হচ্ছে পটাশিয়াম এবং সোডিয়াম, ভীষণ রিঅ্যাক্টিভ, সবার উপরে আছে রিঅ্যাক্টিভিটি সবার উপরে, তার মানে এদের মধ্যে সবার সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ। এরা এত রিঅ্যাক্টিভ যে এরা যে কোনো বায়ুতে রাখা যায় না, বায়ুতে রাখলে এটা রিঅ্যাকশন করে ফেলে। তাহলে রিঅ্যাকশন যেটা, সেটা কি কি কার কার সাথে করতে পারে, ধাতু এবং অধাতু রিঅ্যাকশন গুলো কার কার সাথে করতে পারে। তা আমরা দেখব মেটালস অ্যান্ড নন মেটালস, ধাতু ও অধাতু। প্রথমে অক্সিজেনের সাথে, তারপর জলের সাথে করতে পারে, অ্যাসিডের সাথে করতে পারে, আর বেস বা ক্ষারের সাথে করতে পারে। বেস বা ক্ষার, অ্যাসিড সাথে করতে পারে, আরেকটা হচ্ছে কি লবণের সাথে, বিভিন্ন লবণের সাথে রিঅ্যাকশন করতে পারে। যখন বড় হবে তখন দেখবে আরো অনেক কিছুর সাথে, ধাতু অধাতুর মধ্যেও রিঅ্যাকশন হয়। তাহলে অক্সিজেন, জল, লবণ, ক্ষার এবং অ্যাসিডের সাথে করতে পারে। প্রথমে আমরা অক্সিজেনটা নিই, অক্সিজেনের সাথে রিঅ্যাকশন, অক্সিজেনের সাথে কি হয়, অক্সিজেনের সাথে ধাতু, গতদিন যেমন ভৌত ধর্মের জন্য ছক করেছিলাম, তেমনি রাসায়নিক ধর্মের জন্য আজকে আবার ছক করছি, ধাতু এবং অধাতু। অক্সিজেনের সাথে ধাতুগুলি কিন্তু রিঅ্যাকশন করে, কিন্তু প্রথমেই বলেছি সোডিয়াম এবং পটাশিয়াম ভীষণ রিঅ্যাক্টিভ। এরা কি করে, বাইরে অক্সিজেন পেলে, এদেরকে বাইরে রাখাই যাবে না, কারণ বায়ুতে তো প্রচুর অক্সিজেন, অক্সিজেন পেলেই এরা সাথে সাথে রিঅ্যাকশন করে ফেলবে। রিঅ্যাকশন করে এরা অনেক সময় আগুন ধরিয়ে দেয়, গরম তো হয় প্লাস আগুন ধরিয়ে দেয়। দেখবে সোডিয়াম এবং পটাশিয়ামকে যদি একটা বিকারের মধ্যে রাখা হয়, এদেরকে আসলে রাখা আলাদা করে রাখা যায় না, এদেরকে কেরোসিনের নিচে রাখতে হয়, বাইরে যেন রাখতে পারি না আমরা। এই সোডিয়াম এবং পটাশিয়ামে যদি একটা টুকরো এখানে ফেলা যায়, তাহলে কি হবে, সমানে ছোটাছুটি করতে থাকবে এবং এখানে আগুন বেরোতে থাকবে যদি অক্সিজেনকেও পায়। সোডিয়াম প্লাস অক্সিজেন কি হচ্ছে, সোডিয়াম প্লাস অক্সিজেন মিলে হয় Na2O। আমি ব্যালেন্স করছি না, তবে ব্যালেন্সিংটা তোমরা পরে শিখবে। যদি সোডিয়াম এবং অক্সিজেনের সাথে মিলে তাহলে সোডিয়াম অক্সাইড হয়। কিন্তু এটা এত অ্যাক্টিভ, তাহলে আমি একটু একটা সাধারণ ধর্ম বলে দিতে পারি, যেমন ধাতু প্লাস অক্সিজেন হয় ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড। ধাতু এবং অক্সিজেন মিলে হয় ধাতব অক্সাইড। তো ধাতব অক্সাইড সেটা আমাদের খুব একটা পাওয়া যায় না। এবং ম্যাগনেসিয়ামের সাথে কি হয়, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন হলে এটা সাধারণত লাগে, সাধারণত হিট জল লাগে। দেখো সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়ামের রিঅ্যাক্টিভিটি একটু কম, তাই জন্য এটা যেন স্টিম লাগে।
স্টিম হলে, এটাকে হিট করলে এটা হয় ম্যাগনেসিয়াম অক্সাইড। ধাতু প্লাস অক্সিজেন হয়ে যায় ধাতব অক্সাইড, এটা হয়ে যায় ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন এই ধাতব অক্সাইড যেটা তৈরি হয় সেটা কিন্তু ধাতব অক্সাইড যেটা সেটা হচ্ছে ক্ষারীয় নেচার বা বেসিক ইন নেচার, সেটা ক্ষারীয় হয়। ক্ষারীয় হয় মানে কি? বেসিক জিনিসটা কি? বেসিকের একটা ধর্ম হচ্ছে ক্ষার। যেমন ধরো যদি এই সোডিয়াম অক্সাইডটাকে Na2O টাকে H2O এর সাথে যুক্ত করি তাহলে এটা হবে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস বের করবে। তাহলে এই জন্যই বলছিলাম যে সোডিয়ামকে যখন যদি জলের মধ্যে ফেলা হয়, সোডিয়ামটা কি করতে থাকে? সমানে জলের মধ্যে দৌড়তে থাকে এবং হাইড্রোজেন গ্যাস বেরোতে থাকে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ক্ষারীয়। কি করে বুঝবো এটা ক্ষারীয় বা বেসিক? কি করে বুঝবো? এটার একটা লিটমাস টেস্ট আছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় হয়। দেখা যাক, আমার কাছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, একটু সোডিয়াম হাইড্রোক্সাইড একটু আছে এখানে। দেখো আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, ধরো এখান থেকে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড টেস্ট টিউবে নিচ্ছি, সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি, তার মধ্যে একটু জল ঢালছি। ক্ষারীয় মানে এটা লিটমাস পেপার, নীল লিটমাসকে এটা লাল করবে। ক্ষারীয় তখনই হবে যাতে এটা নীল লিটমাসকে লাল করবে। নীল লিটমাসকে লাল করবে, এটা হচ্ছে ক্ষারীয়। ধরিয়ে নীল লিটমাস নেই, এই যে নীল লিটমাস, এই যে ধরো নীল লিটমাস নিলাম। এবার এটাকে এটার মধ্যে ক্ষারীয়, যে লাল লিটমাস নেব, লাল লিটমাসকে এটা নীল করবে। দেখা যাক এটা ক্ষারীয় হয় কিনা, যদিও গুলেনি ভালো করে, দেখি একটু হয় কিনা। ক্ষারীয় মানে হচ্ছে ও লাল লিটমাসকে নীল করে। এই দেখো লাল লিটমাস নীল করে দিয়েছে, তার মানে এটা ক্ষারীয়। এখন ক্ষার যদি লাল লিটমাসকে নীল করে তাহলে নীল লিটমাসকে লাল কে করবে? নিশ্চয়ই আছে। তাহলে অ্যাসিড, ক্ষারের যেটা উল্টো সেটা অ্যাসিড। অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। দেখা যাক, আমার কাছে একটা সালফিউরিক অ্যাসিড আছে, নীল লিটমাসকে লাল করে। এখান থেকে আমরা পাচ্ছি এটা হচ্ছে ক্ষারীয়। এখন অ্যাসিড করতে ধরো ধাতু আমরা পেলাম। আচ্ছা এখানে আসি আগে, ধাতু হচ্ছে, ধাতু অক্সিজেনের সাথে যুক্ত করে ধাতব অক্সাইড হচ্ছে। সেই ধাতব অক্সাইড যখন আমরা জলের সাথে বিক্রিয়া করাচ্ছি এটা ধাতব হাইড্রোক্সাইড হচ্ছে। সেই ধাতব হাইড্রোক্সাইডটা ক্ষারীয় হয়, সেটা আমরা দেখলাম। এটা লাল লিটমাসকে নীল করছে, তার মানে এটা ক্ষারীয়। আর অধাতুর ক্ষেত্রে কি হয়? অধাতুর ক্ষেত্রে অধাতু প্লাস অক্সিজেন এটা হয় অধাতব অক্সাইড, এটাও অধাতব অক্সাইড হয়। কিন্তু এটাকে যখন আবার, যেমন ধরো অধাতু হচ্ছে সালফার, সালফারকে যখন অক্সিজেনে যুক্ত করি তখন এটা হয়ে যায় সালফার ডাইঅক্সাইড, এটা হয়ে যায় সালফার ডাইঅক্সাইড। সেটাকে যখন আমি আবার জলের মধ্যে যদি আমি মিশ্রিত করি দেখা যায় সালফার ডাইঅক্সাইড প্লাস H2O জলের সাথে যদি মেশাই তাহলে এটা হয় H2SO3। H2SO3 এটা কিন্তু অ্যাসিডিক। এই অধাতব অক্সাইড যেটা সেটা জলের সাথে মিশে অ্যাসিডিক ইন নেচার হয়। তাহলে ধাতব অক্সাইডটা হচ্ছে ক্ষারীয় ইন নেচার, আর ক্ষারীয় হয় আর ধর্মে, আর অধাতব অক্সাইডটা কি হয়? অ্যাসিডিক হয়। তাহলে এই যে H2SO3 সালফিউরাস অক্সাইড, এটাকে বলা হয় সালফিউরাস অক্সাইড, সালফিউরাস অ্যাসিড, সরি, এটাকে বলা হয় সালফিউরাস অ্যাসিড। আর এটা
লাল লিটমাসকে নীল করে। এটাকে যখন আরেকটু অক্সিজেনেট করবে, এটা সালফিউরিক আছে, আমার কাছে একটা অক্সিজেন আছে, সালফিউরিক অ্যাসিড আছে, আমি দেখি এটা নীল লিটমাসকে লাল করে কিনা। এখানে এটা সালফিউরিক অ্যাসিড অল্প করে নিলাম, খুব সাবধান তোমরা চেষ্টা করতে গেলে ডাইলিউট, যদিও ডাইলিউট সালফিউরিক অ্যাসিড অল্প করে নিলাম। এটা কি করবে? নীল লিটমাসকে লাল করবে। দেখা যাক একটা নীল লিটমাস এটার মধ্যে দিয়ে, দেখো নীল লিটমাসকে এটা লাল করছে। দেখো লাল হয়ে গেছে, দেখা যাচ্ছে নীল লিটমাসকে এটা লাল করে নিচ্ছে। নীল ছিল, মাথাটা লাল হয়ে গেছে। তাহলে সালফিউরিক অ্যাসিড বা সালফিউরাস অ্যাসিড, অ্যাসিড হচ্ছে কি ওটা নীল লিটমাসকে লাল করে। তাহলে আমরা বুঝে ফেললাম ক্ষার এবং অ্যাসিড কি করে আমরা চেক করব, কোনটা ক্ষারীয় সলিউশন কোনটা অ্যাসিডিক সলিউশন কিভাবে চেক করব। ক্ষারীয় সলিউশন করবে লাল লিটমাসকে নীল করবে, আর অ্যাসিডিক সলিউশন নীল লিটমাসকে লাল করবে, এটা খেয়াল রাখবে। তাহলে হয়ে গেল অক্সিজেনের সাথে বিক্রিয়া। এবার পরেরটা কি ছিল? জলের সাথে বিক্রিয়া। জলের সাথে বিক্রিয়া করলে কি হবে? নাম্বার 2, জলের সাথে বিক্রিয়া। জলের সাথে বিক্রিয়া সোডিয়াম, পটাশিয়াম দেখিয়েছিলাম, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কিন্তু কি বলেছিলাম? ম্যাগনেসিয়াম স্টিমের সাথে যুক্ত হয়, আর যদি এমনি জলের সাথে বিক্রিয়া করে, ম্যাগনেসিয়াম মানে Mg, যদি এমনি জলের সাথে বিক্রিয়া করে তাহলে সেটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড করে, MgOH2 প্লাস H2 হাইড্রোজেন বের করে। এটা হচ্ছে যদি এমনি জল। আর যদি স্টিম হয়, ম্যাগনেসিয়াম প্লাস H2O, এটা যদি স্টিম মানে একটু স্টিমের সাথে যুক্ত করে তাহলে কিন্তু এটা ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড হয় প্লাস H2 হাইড্রোজেন গ্যাস বের করে। ঠিক আছে? তো সালফারের ক্ষেত্রে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস, সালফার যদি আমি আবার এখানে নিই, সালফারের সাথে একই রকম, সালফারের সাথে H2O বিক্রিয়া করে, দেখা যাক তোমরা ছবিটাতে দেখো, ছবিটাতে একটু দেখো, ছবিটাতে দেখো একটা চামচের মধ্যে প্রথমে সালফার নেবে, সেই সালফার নিয়ে সেটাকে যদি একটু গরম করো, দেখা যাবে এখান থেকে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে। সেই হাইড্রোজেন গ্যাস যখন বেরোবে এটার মধ্যে একটু জল ঢাললে সেই জল যেটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যে তৈরি হবে, সেই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু বেসিক ইন নেচার। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যে তৈরি হবে সেটা দেখা যায়, সেটা একটা চামচের মধ্যে একটু সালফার নাও, সালফার নিয়ে এই যে যেটা দেখালাম সালফার নিয়ে সেটাকে মানে গরম করো, গরম করলে এটা জ্বলবে, জ্বলে সালফার ডাইঅক্সাইড হবে। সালফার ডাইঅক্সাইড হওয়ার পর সেটাকে যখন তুমি সালফার ডাইঅক্সাইডটাকে যখন তুমি জলের সাথে গুলবে, সেটাই দেখাচ্ছে তোমাদের বইতেও সেই ছবিটা আছে। সালফার ডাইঅক্সাইডকে যখন তুমি জলের সাথে গুলবে তখন এটা সালফিউরাস অ্যাসিড হবে, এবং সেটা একই সালফিউরাস অ্যাসিড। সাধারণত ডাইরেক্ট জলের সাথে খুব পরে পড়বে যে অনেক অধাতু জলের সাথে ডাইরেক্ট বিক্রিয়া করে, কিন্তু এরা অধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করার পর তারপর এরা জলের সাথে বিক্রিয়া করে এবং অ্যাসিড ডিগ ইন নেচার হয়, অ্যাসিড তৈরি করে। তারপর হচ্ছে লবণের সাথে বিক্রিয়া। লবণের সাথে বিক্রিয়া, লবণের সাথে যেমন ধরো একটা লবণ নিলাম কপার সালফেট, তার সাথে জিঙ্ক বিক্রিয়া করালাম, আবার কপার সালফেট নিলাম, এটার সাথে জিঙ্ক তো ধাতু, এটার সাথে আমি আয়রনের বিক্রিয়া করালাম, কি হবে?
কি হবে দেখা যাক। কপার সালফেট নিয়ে একটু এখানে দেখো, একটু কপার সালফেট নিলাম, দুটো দিয়ে কপার সালফেট নিলাম, কারণ একটাতে আমি আয়রন দেবো আরেকটাতে কপার সালফেট দ্রবণ তৈরি করলাম। দেখো নীল রঙের কপার সালফেট দ্রবণ, আস্তে 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 এটা গুলে যাবে। এবার এটার মধ্যে আমি একটা মরিচা পড়া পেরেক দিলাম, মরিচা পড়া একটা পেরেক এটার মধ্যে দিয়ে দিলাম। একটা পেরেক মানে কি লোহা, একটা Fe দিয়ে দিলাম এটার মধ্যে। আরেকটাতে একটু জিঙ্ক দিলাম, এই ধরো জিঙ্ক, জিঙ্কের একটু চকচকে, তোমরা আগত দিন ক্লাসেই দেখেছো জিঙ্ক হচ্ছে একটু চকচকে ধাতু, এটাতে ধাতু দিয়ে দিলাম জিঙ্ক। দেখা যাক কি হয়। কিছুক্ষণ পরে দেখবে আমাদের, এটা তো প্র্যাকটিক্যালি থিওরি বলছে যে এই কপার সালফেট জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক কপারকে প্রতিস্থাপন করবে, প্রতিস্থাপন করে হবে জিঙ্ক সালফেট, প্লাস কপারটা আলাদা হয়ে যাবে, কপার প্লাস প্লাস আলাদা হয়ে যাবে। ঠিক আয়রনের সাথেও কপার সালফেট বিক্রিয়া করে ফেরিক সালফেট হবে এবং সেখানেও কপারটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কালার চেঞ্জটা খুব একটা দেখতে পাচ্ছি না এখনো, কারণ এখনো কপার রয়েছে। কিছুক্ষণ সময় দিতে হবে, কিছুক্ষণ সময়ের পর দেখা যাবে এটা কালার চেঞ্জ করবে। দেখা যাক কোনটা কি কালার হয়। এই দেখো এখানে একটু দেখা যাচ্ছে জিঙ্কের ওপর, জিঙ্কটা একটু কালো হয়ে গেছে, যেটা সাদা বলেছিলাম চকচকে সাদা, সেটা কিন্তু কালো হয়ে গেল। কালোটা কি একটু কালো না, ঠিক এটা বাদামি কালার, লালচে বাদামি কালার হয়ে গেল। এটা হচ্ছে কপার এটার উপর প্রেসিপিটেট করছে। এই যে জিঙ্ক সালফেট হলো আর এখানে যে কপার, এই কপারটা কিন্তু এটার উপর পড়ছে। ঠিক আছে, কপারটা এটার উপর পড়ছে, এই জন্য দেখো জিঙ্কটা যেটা সাদা চকচকে ছিল সেটা কালো হয়ে গেছে। আরো কিছুক্ষণ পর যখন দেখবো কপারটা কি কালার চেঞ্জ করে। আর এখানে পেরেক, পেরেক মানে কি আয়রন ছিল, সেই আয়রনটা উপরে আয়রনটা দিলাম। এটা চকচকে আয়রন দিলে আরো ভালো হতো, কিন্তু আয়রন তো আসলে মরিচা পড়ে যায়। তোমরা ছবিটাতে দেখো, তোমাদের বইতেই একটা ছবি আছে, তোমাদের বইতে একটা ছবি আছে দেখো, পেরেকের মধ্যে কিন্তু বেশি দিন তুমি ফেলে রাখলে এটা মরিচা পড়ে যায়। সেই মরিচাটাকে তুমি যদি একটা টেস্ট টিউবে নাও, আলাদা করে তুমি যদি টেস্ট টিউবে নাও, সেই টেস্ট টিউবটাকে যদি একটু জল দিয়ে ডাইলিউট করো, জল দিয়ে গোলার পর দেখা যাবে এটা রেড লিটমাস পেপারটা কি হচ্ছে, যখন আয়রন নিলে আয়রনের টুকরোর সাথে জল মিশে এটা ফেরিক অক্সাইড হলো। ঠিক আছে, এখন ফেরিক অক্সাইড তৈরি করবে, যেটা বলেছিলাম ধাতু, ধাতু এটা অক্সিজেন, এটা মরিচা যেটা হয় ধাতু, অক্সিজেন এবং Feটা অক্সিজেন প্লাস O2 প্লাস H2O, এটা হচ্ছে মরিচা পড়া। মরিচা পড়াটা Fe যদি তুমি পেরেককে বাইরে রেখে দাও, এটা কি হবে অক্সিজেনের সাথে যুক্ত হবে, বাইরে বায়ুর যে অক্সিজেন আছে প্লাস জলের সাথে যুক্ত হবে, জল এবং অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এটা Fe2O3 বা মরিচা আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, প্লাস হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেনটাকে আমি উপরের দিকে চিহ্নিত করে রেখেছি কারণ এটা গ্যাস, এটা হচ্ছে গ্যাসের চিহ্ন। আর এখানে যে প্রেসিপিটেট পড়লো কপার সালফেট, ওটা আমি মুছে দিয়েছি কারণ এখানে আসলে দেখাবার জায়গা নেই। কপার সালফেট যেটা বলেছিলাম, কপার সালফেট প্লাস জিঙ্ক, এটাতে যেটা হয়েছিল জিঙ্ক সালফেট আর
কপার প্রেসিপিটেট পড়েছে, মানে এটা দেখো নিচের দিকে চিহ্নিত করে দেয়। দেখবে এটা নিচের দিকে, মানে এটা প্রেসিপিটেট পড়লো, আর এটা একটু উপরের দিকে দেওয়া আছে, মানে এটা হাইড্রোজেন গ্যাস। গ্যাস বোঝাবার জন্য এরকম দেওয়া হয়। তো লবণের সাথে বিক্রিয়া আমরা দেখবো আরো পরে, কি কি কালার চেঞ্জ হয়, কিভাবে কালার চেঞ্জ হয় সেটা দেখবো। পরের বিক্রিয়া কি করে, পরে হচ্ছে 4 নম্বর হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া। অ্যাসিডের সাথে বিক্রিয়া। অ্যাসিডের সাথে বিক্রিয়াটা কি, ধাতু অ্যাসিডের সাথে কিভাবে বিক্রিয়া করে। 4 নম্বর হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া। অ্যাসিডের সাথে কিভাবে বিক্রিয়া করে, যেমন ধরো সালফিউরিক অ্যাসিড, অ্যাসিডের সাথে যদি রিঅ্যাকশন, মেটাল সাধারণত ধাতু প্লাস অ্যাসিড মিলে হয়, এটা হয় কি ধাতব সল্ট, ধাতব লবণ প্লাস হাইড্রোজেন, ধাতব লবণ প্লাস হাইড্রোজেন ধাতুর সাথে বিক্রিয়া করে। যেমন ধরো আমি ধাতু আবার জিঙ্ক নিচ্ছি, ধাতু আবার নিলাম জিঙ্ক প্লাস অ্যাসিড নিলাম ধরো H2SO4। এটা কি হওয়ার কথা, ধাতব লবণ মানে জিঙ্ক আর সালফেট মিলে জিঙ্ক সালফেট, এখানেও কিন্তু জিঙ্ক সালফেট হওয়ার কথা, প্লাস H2 গ্যাস বেরোবে। কি করে বুঝবো H2 গ্যাস বেরোচ্ছে, সাধারণত হয় কি যে H2 গ্যাস বেরোবার সময় পপ পপ সাউন্ড হয়, সেই সাউন্ডগুলো আমরা কি করে বুঝবো, সেই ইয়েটাকে এভাবে ধরো এখানে এটা টেস্ট টিউবে আমি অ্যাসিড নিলাম, ধরো সালফিউরিক অ্যাসিড, এটার মধ্যে জিঙ্ক এটা ফেলে দিলাম, তো হয়ে যাবে জিঙ্ক সালফেট। আর এটার কর্কটা ঢেকে দিলাম, ঢেকে এখান থেকে একটা ছোট পাইপ বের করে দিলাম। কেন বের করে দিলাম, যাতে এদিক দিয়ে হাইড্রোজেনটা বেরোতে পারে এই পাইপটা দিয়ে। যেই এই পাইপটা দিয়ে হাইড্রোজেনটা বেরোবে, তখন সেটাকে একটা বিকারের মধ্যে রেখে সেখানে জলের ভেতর দিয়ে যদি রাখি, সেখান দিয়ে ধরো এরকম বুদবুদ বেরোতে থাকবে। সোপি ওয়াটারের মধ্যে রাখতে পারো, মানে একটু সাবানের জলের মধ্যে রাখতে পারো, তাই দেখা যাবে হাইড্রোজেনটা ওই সাবানের জলের মধ্যে বুদবুদ তো থাকেই, সেই বুদবুদের সাথে বেরোয়, তাহলে বুদবুদটা ভালো করে বোঝা যায়। তো এই যে বুদবুদটা বেরোচ্ছে, সেখানে তুমি যদি একটা দেশলাইয়ের কাঠি ধরো, দেখবে আগুন জ্বলে উঠছে, সেখান থেকে আমরা বুঝতে পারি যে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে। আমরা এটা ল্যাবরেটরিতে করতে পারি পরীক্ষাটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হাইড্রোজেন গ্যাস তো আমরা বুঝতে পারবো না, এখানে সেই সিস্টেম লাগবে। তোমরা ইচ্ছে করলে ল্যাবরেটরিতে গিয়ে পরে যখন বড় হবে তখন করতে পারো। এমনিতে আমি জাস্ট সালফিউরিক অ্যাসিড দিয়ে দেখি কি হয়। সালফিউরিক অ্যাসিড ধরো ঢাললাম, একটা কনিক্যাল ফ্লাস্ক আছে, সেই কনিক্যাল ফ্লাস্কে ধরো সালফিউরিক অ্যাসিডটা আমি ঢাললাম, অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড ঢেলেছি। তারপর এটার মধ্যে একটু জিঙ্ক, এই যে আবার যে বলেছিলাম জিঙ্কটা দেখো চকচকে, একদম বড় জিঙ্ক, যেহেতু সালফিউরিক অ্যাসিড কম তাই জন্য বড় পরিমাণ ছোট্ট একটা জিঙ্ক, চকচকে জিঙ্কটা আমি এটার মধ্যে ঢাললাম, দেখা যাক কি হয়। দেখো বুদবুদ দেখা যাচ্ছে পুরো এটার মধ্যে, সালফিউরিক অ্যাসিডের মধ্যে। তোমরা দেখতে পাবে কিনা জানি না, দেখা যাবে না হয়তো, এখানে তুমি ঢাললেই দেখা যাবে একটা ছোট 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 বুদবুদ বেরোচ্ছে, মানে এটা হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে আর জিঙ্ক সালফেট তৈরি হচ্ছে। এখন বলতে পারো যে এটাতে জিঙ্ক দিলাম, জিঙ্কটা সাদাই রয়ে গেল, কিন্তু এখানে কালো হয়ে গেল কেন? কপার সালফেটে যখন দিলাম তখন কালো হয়ে গেল কেন? আর কপার সালফেটে কালো ঠিক না, তোমাদের হয়তো কালো লাগছে, এটা লালচে বাদামি কালারের কপার এটার উপর প্রেসিপিটেট হয়েছে, আর এটা প্রেসিপিটেশন জিঙ্ক সালফেট, জিঙ্ক আর সালফেটের এটা এখনো সাদাই রয়েছে, কোনো চেঞ্জ হয়নি, খালি শুধু একটু বুদবুদ দেখা যাচ্ছে, মানে এখানে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে। মানে এটার উপর যদি আমি কর্ক দিতাম তাহলে হাইড্রোজেন গ্যাসটা বোঝা যেত যে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে। এটা গেল অ্যাসিডের সাথে বিক্রিয়া। অধাতুর ক্ষেত্রে কি হয়? অধাতুর অ্যাসিডের ক্ষেত্রে বিক্রিয়া আছে,
কিন্তু একটু রিঅ্যাকশনটা একটু কঠিন। যেমন ধরো ফ্লোরিন যদি অ্যাসিডের সাথে সালফার HCl এর সাথে ধরো এটার রিঅ্যাকশন আছে, এটা সাধারণত এটা রিঅ্যাক্ট করে না, কিন্তু যদি কনসেন্ট্রেটেড অ্যাসিড হয়, খুব কনসেন্ট্রেটেড, সাধারণত অধাতু অ্যাসিডের সাথে খুব একটা বিক্রিয়া করে না, খুব কনসেন্ট্রেটেড অ্যাসিড যদি হয় তাহলে দেখা যায় এর বিক্রিয়াটা পাওয়া যায়। যা সালফারের ক্ষেত্রে সাধারণত সালফার দেখা যায় বিক্রিয়া করে মাঝে মধ্যে। বেসের ক্ষেত্রে কি হয়? ক্ষারের সাথে বিক্রিয়া। তাহলে আমরা কি কি দেখলাম? ধাতু রাসায়নিক ধর্মের মধ্যে প্রথমে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, তারপর জলের সাথে কিভাবে বিক্রিয়া করছে, কোনটা অ্যাসিডিক নেচার হচ্ছে, কোনটা বেসিক নেচার হচ্ছে, সেটা আমরা কিভাবে চেক করব? লিটমাস পেপার দিয়ে দেখতে পাবো। লিটমাস পেপার দিয়ে আমরা বুঝতে পারবো কিভাবে চেক হচ্ছে কোনটা অ্যাসিড কোনটা ক্ষারীয়। আর কি হচ্ছে, আমরা জলের সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া দেখলাম, অ্যাসিডের সাথেও কিছু কিছু ধাতু বিক্রিয়া করে, আর অধাতুও কিছু কিছু বিক্রিয়া করে অ্যাসিডের সাথে। আর এবার বেসের সাথে ক্ষারের সাথে বিক্রিয়া। ক্ষারের সাথে বিক্রিয়া সাধারণত ক্ষারের সাথে অ্যাসিড, ক্ষারের সাথে যেমন ধরো ধাতুগুলো সাধারণত ক্ষারের সাথে বিক্রিয়া করে না। ধাতুগুলো সাধারণত ক্ষারের সাথে বিক্রিয়া করে না, যদিও বিক্রিয়া করে একটা কমপ্লেক্স সল্ট তৈরি করে। ধাতু প্লাস ক্ষার হচ্ছে কমপ্লেক্স সল্ট, লবণ তৈরি করে প্লাস হাইড্রোজেন গ্যাস বের করে। ঠিক আছে, অধাতুগুলো অনেক সময় ক্ষারের সাথে বিক্রিয়া করে। আবার দেখো ধাতু আর অধাতুও কিন্তু বিক্রিয়া করতে পারে, একটা ধাতু আর একটা অধাতুর মধ্যে বিক্রিয়া করতে পারে। এটা তোমাদের বাড়িতেই আছে এই বিক্রিয়ার যেটা তৈরি হয়। যেমন ধরো সোডিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু। সোডিয়াম আর ক্লোরিন কিন্তু বিক্রিয়া করে, সেটা সোডিয়াম ডাইরেক্ট আর বিক্রিয়া করে না, সোডিয়ামের যৌগ এবং ক্লোরিনের যৌগ বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। সোডিয়াম ক্লোরাইড যেটা তোমাদের বাড়িতে যে লবণটা তোমরা ইউজ করো সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আর এখানে তাহলে আমরা পেলাম অ্যাসিড ক্ষার, আর এর সাথে যেটা বিক্রিয়া হয় সেটা হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যে বিক্রিয়া হয়। ধাতু এবং অধাতুর মধ্যে বিক্রিয়া হয়, যেটা সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। তাহলে আবার দেখো, আমি সবসময় সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এগুলো বলছি কেন? কারণ এরা রিঅ্যাক্টিভিটি সিরিজ সবার উপরে, এরা অনেক বেশি সক্রিয়। কিন্তু দেখো কপার, সিলভার, গোল্ড এরা কিন্তু সহজে বিক্রিয়া করে না। এই জন্য দেখবে গোল্ডের জুয়েলারি প্রচুর পরিমাণে বানানো, প্রচুর দেখা যায় গোল্ডের জুয়েলারি, সিলভারের জুয়েলারি প্রচুর পরিমাণে দেখা যায়। কেন? এরা কি হয়, সহজে অক্সিজেনের সাথেও বিক্রিয়া করে না, এরা জলের সাথেও সহজে বিক্রিয়া করে না, তাই জন্য এরা অনেক দিন চকচকে থাকে। তাই তো, যেমন এমন ধরো একটা মন্দির আছে, অমৃতসরের স্বর্ণ মন্দির, নিশ্চয়ই নাম শুনেছ। অমৃতসরের স্বর্ণ মন্দির যেটা, সেই স্বর্ণ মন্দিরের পুরো গম্বুজের যে মাথার উপরের জায়গাটা সেটা কিন্তু পুরোটাই গোল্ড প্লেটেড, এবং এরকম অনেক জিনিস গোল্ড প্লেটেড ইউজ করা হয়। এই যে গোল্ড প্লেটেড যে অংশটা, সেটা কেন এতদিন ধরে চকচকে, এত অনেক বছরের পর বছর এই গোল্ড প্লেটেড অমৃতসরের যে স্বর্ণ মন্দিরের যে গম্বুজটা থাকে, কেন থাকে? কারণ এটা সহজে গোল্ড সহজে বিক্রিয়া করে না, খুবই সক্রিয় নয়, খুবই কম সক্রিয় গোল্ড, সিলভার, কপার। তারপরে বলবে যে বিভিন্ন ইয়েগুলো, কপারের পাত্র যদি অনেকদিন রেখে দেওয়া হয়, তারপর দেখা যায় এটার মধ্যে একটা কালো পড়ে যাচ্ছে, কালো ছাপ পড়ে যাচ্ছে। তোমাদের স্ক্রিনে তোমাদের নাম্বার দেখা যাচ্ছে, ফোন নাম্বার দেখা যাচ্ছে, তোমরা ইচ্ছে করলে ফোন করতে পারো, কিছু জানতে চাইলে জানতে পারো। তাহলে কি বলছিলাম, যে গোল্ড, সিলভার এবং কপার এরা কম সক্রিয়, তাই জন্য এদের দিয়ে বিভিন্ন ইউটেন্সিল, অ্যালুমিনিয়াম দিয়েও দেখবে বিভিন্ন ইউটেন্সিলস বানানো হয়। অ্যালুমিনিয়ামের বাসনপত্র, তারপর কপারের বাসনপত্র ব্যবহার করা, আগে খুব ব্যবহার করা হতো, কপারের থালা, কপারের জগ, তাই তো। কিন্তু হতো কি, এগুলোর মধ্যে একটু কালচে ভাব চলে আসতো। কেন আসতো?
কারণ এটাও কিন্তু বায়ুর সাথে কিছুটা মানে অনেক দিন পর, গোল্ড একদমই নিষ্ক্রিয়, খুব একদমই রিয়াকশন করে না, কিন্তু কপার একটু একটু করে। কপার রিয়াকশন করার পর দেখা যায় যে ওরা আস্তে আস্তে একটু লালচে কালার হয়ে যায়। হয়তো আছে কারো বাড়িতে কপারের জিনিসের কোনো কিছু দেখো, বা বাসন, সবচেয়ে বেশি হয় ঠাকুরের বাসনপত্র। দেখবে মা কি করবে, ঠাকুরের বাসনপত্রগুলো যেগুলো তোমার কপারের তৈরি, একটু লালচে লালচে ধরনের বাসনপত্রগুলো, সেগুলো অ্যাসিড দিয়ে, লেবু দিয়ে পরিষ্কার করছে। কোনদিন ভেবে দেখেছো কেন লেবু ইউজ করে, কেন লেবু দিয়ে পরিষ্কার করতে বলা হয়? বা ইয়েগুলো ধরো স্টিলের যে কলগুলি আছে, তোমাদের বাড়িতে যে কলগুলি আছে, সেই কলগুলো কিন্তু লেবু দিয়ে পরিষ্কার করা হয়। কেন জানো? কারণ এটার মধ্যে অ্যাসিড থাকে, লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে। সেই অ্যাসিড মিলিত হয়ে কপারের সাথে কপারটাকে আলাদা করে দেয়। তারপর মানে কপারের সাথে মিলিত কপারটাকে দেখবে চকচকে লাগে। স্টিলের এগুলো যদি পরিষ্কার করা হয় দেখবে চকচকে লাগে। আবার অনেক দিন ধরে যদি অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না হয়, সেটা কি হয়, কালচে কালচে হয়ে যায়। এগুলোকে বলে করোশন। এই যে অনেকদিন ফেলে রাখার পরে যে একটা আস্তরণ পড়ে যায়, এটাকে বলা হয় করোশন। এটা কোথায় কোথায় দেখা যায়? লোহার ক্ষেত্রে দেখা যায়, কপার, অ্যালুমিনিয়াম, এদের ক্ষেত্রে এই ধরনের করোশন বেশি দেখা যায়। কারণ এগুলোর যেহেতু কম সক্রিয়, এগুলো দিয়ে আমরা বিভিন্ন বাসনপত্র তৈরি করি, বিভিন্ন কাজে লাগাই, তখন দেখা যায় এটা আস্তে আস্তে এটার উপর একটা আস্তরণ পড়তে থাকে। এটা কি বলা হয়? করোশন। তাহলে আমরা কি কি পাচ্ছি? ধাতু এবং অধাতু কি কি কাজে ব্যবহৃত হচ্ছে? ধাতু তো বলেছিলামই যে বিভিন্ন অর্নামেন্টস, জুয়েলারি, এসব ব্যবহার, রান্নার কাজেও ব্যবহার করা হয়। তারপর রান্নার প্যাকিং এও ব্যবহার করা হয়। অধাতু সার তৈরিতে, বিভিন্ন ওষুধ তৈরিতে, সার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ওষুধেও কিন্তু প্রচুর পরিমাণে অধাতু থাকে। তাহলে আমরা কি কি জানলাম? যে এই যে রাসায়নিক ধর্ম, সেটা একমাত্র দেখায় যে কার বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, সে কটা ইলেকট্রন দেবে বা কটা ইলেকট্রন নেবে, সেটার উপর নির্ভর করে সে কার সাথে যুক্ত হবে। একটুখানি দেখিয়েছিলাম গতদিন, এখন আবার একটু দেখাচ্ছি। যেমন ধরো এটা অ্যালুমিনিয়াম, এটা অ্যালুমিনিয়াম বল, একটা হলুদ রঙের বল দেখা যাচ্ছে, অ্যালুমিনিয়াম বল। এই অ্যালুমিনিয়াম বলে তিনটে হাত আছে, মানে বাইরের কক্ষে তিনটে ইলেকট্রন যুক্ত হতে পারে, বা তিনটে হাইড্রোজেন বা তিনটে ক্লোরিন এর মধ্যে যুক্ত হতে পারে। যেহেতু বাইরে তিনটে ইলেকট্রন আছে, সে কি করবে, ক্লোরিনের সাথে, ধরো এটা যদি ক্লোরিন হয়, ক্লোরিনের সাথে যুক্ত হয়ে AlCl3 তৈরি করবে। ধরো এই যে এটার চারপাশে যেহেতু এর তিনটে হাত, এই তিনটে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে AlCl3 তৈরি করবে। তার মানে অ্যালুমিনিয়াম এর তিনটে হাত প্লাস প্লাস প্লাস, আর Cl যেটা, সে তিনটে, এরও তিনটে হাত, ধরো এই তিনটে Cl এর সাথে যুক্ত হবে, এর একটা হাত, এরকম এটা তিনটে লাগবে ইন্টু 3, তো এটা হবে AlCl3। ফোন আছে একটা, হ্যাঁ বলো। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, কেটে যাচ্ছে ফোনটা। কিছু জানতে চাইলে নিশ্চয়ই ফোন করো, জিজ্ঞেস করো। ফোনটা করার পর টিভির সাউন্ডটা একটু মিউট করে রেখো। টিভির সাউন্ডটা মিউট না করলে শোনা যায় না, প্লাস কেটে যেতে পারে অনেক সময়। টিভির সাউন্ড মিউট করে রেখো। তাহলে এল তিনটে প্লাস আর তিনটে সিএল এর সাথে মিলে এটা হচ্ছে AlCl3। আবার ধরো জিঙ্ক সালফেট যেটা বলেছিলাম, জিঙ্ক, দেখি এটা কালার চেঞ্জ হয়েছে কিনা, আরেকটু সময় রাখো, পুরো ইয়ে হয়ে গেছে, কপার গুলো একদম গুঁড়ো 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 হয়ে, এটা যখন জিঙ্কটাকে আমি যখন বের করে নেবো না, জিঙ্কটাকে বের করে নিয়ে আমি যদি ধুয়ে নিই, যদি দেখা যাবে জিঙ্কটা কিন্তু সেই সাদাই থেকে যাবে।
যদি আমি ধুয়ে নিই দেখা যাবে জিঙ্কটা একদম সাদাই থেকে যাবে। দেখো গুঁড়ো 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 অনেকগুলো, এটা সব কপার, লালচে বাদামি কালারের কপার নিচে পড়ে গেছে। তাহলে জিঙ্ক সালফেট এটা দিয়ে বলছি, ধরো কপার সালফেট যেটা ছিল, কপার সালফেটের কপারের দুটো প্লাস আর দুটো ইলেকট্রন বাইরে ইলেকট্রন কম আছে, আর এর দুটো ইলেকট্রন বেশি আছে সালফেটের, এই দুটো মিলে প্লাস জিঙ্ক, আমি জিঙ্ক দিলাম, জিঙ্ক দেওয়াতে এটা কি হলো, জিঙ্ক সালফেট। এই জিঙ্কটা গিয়ে এই কপারের সাথে মিলে, জিঙ্কের কিন্তু এই কপার তো জিঙ্কের কিন্তু প্লাস, এটা ধাতু, কপারও ধাতু, তো জিঙ্কেরও কিন্তু প্লাস, ডবল প্লাস, মানে বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে। সে কি করবে, এই সালফেটের দুটো ইলেকট্রন কম আছে, ও কি করবে, সালফেটের দুটো ইলেকট্রনকে নেবে, নিয়ে একসাথে যৌগ তৈরি করবে। ও যেটা হবে জিঙ্ক সালফেট প্লাস কপার, কপারকে আলাদা করে দেবে, কপার এটা প্রেসিপিটেট করছে, এটাই যেটা হচ্ছে। এখানে কপারটা রাখা আছে, দেখো গুঁড়ো গুঁড়ো কপার হচ্ছে। এবার তুমি যদি বলো, যদি আমি উল্টো করি, জিঙ্ক সালফেট হচ্ছে, এবার জিঙ্ক সালফেট সাথে এই জিঙ্ক সালফেট প্লাস যদি কপার দিই, মানে জিঙ্ক সালফেট সলিউশন বানিয়ে এটার মধ্যে যদি কপার দিই, তাহলে কি হতো, বলতেই পারো যে হ্যাঁ কপার সালফেটের মধ্যে জিঙ্ক দিলাম, কপারটা আলাদা হয়ে গেল, এটা জিঙ্ক সালফেট হয়ে গেল, একটা লবণ হয়ে গেল। এই যে এখানে কপারটা আলাদা হয়ে গেল, ঠিক আছে, জিঙ্কটাকে আমরা বের করে নিতে পারি। আর জিঙ্ক সালফেটের মধ্যে যদি কপার দিই তাহলে কি হবে, কিচ্ছু হবে না। কেন হবে না, কারণ দেখো কপার আর জিঙ্ক, এখানে দেখো রিঅ্যাক্টিভিটি সিরিজে আসো, এখানে ম্যাগনেসিয়ামের পর হচ্ছে জিঙ্ক, তারপর হচ্ছে কপার, মাঝখানে আরো অনেক আছে, এগুলো আসলে তোমরা পরে পড়বে, এখানে আরো অনেকগুলো মেটাল আছে। আমি কিছু কিছু যেগুলো দরকার সেগুলো লিখেছি, জায়গাও কম তাই কম লিখেছি। এখানে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এর মাঝখানে আরো আছে, তারপর জিঙ্ক, তারপর আরো কিছু, তারপর কপার। তো দেখো রিঅ্যাক্টিভিটি সিরিজে জিঙ্কটা উপরে, কপারটা নিচে, যে জিঙ্ক ওপরে, জিঙ্ক কিন্তু কপারটাকে সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে ও সালফেটের সাথে একটা সুন্দর ইয়ে করে নেবে, কপারটাকেও প্রেসিপিটেট করে দেবে, কপারকে বলবে তুমি সরো, কারণ জিঙ্ক অনেক ওপরে, জিঙ্ক অনেক বড়, অনেক সক্রিয়, কপার থেকে অনেক বেশি সক্রিয়, তখন জিঙ্ক কি করবে, কপারকে সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে এটাকে আলাদা করে দিতে পারবে। কিন্তু কপার তো কম সক্রিয়, কপার তো নিচে, ওর দাদা হচ্ছে জিঙ্ক, ও তো কিছুতেই জিঙ্ককে সরাতে পারবে না, তখন এই জন্য জিঙ্ক সালফেটে যদি আমি কপার ফেলি তাহলে কিচ্ছু হবে না, কোনো রিঅ্যাকশন দেখা যাবে না। তো দেখো কপার সালফেটের মধ্যে জিঙ্কটা দিলাম, এটা দেখো আস্তে আস্তে বর্ণহীন হয়ে যাচ্ছে, নীলটা একটু, যে নীল রঙের ছিল সেই নীল রঙেরটা অনেকটা কমে আসছে, এটা আস্তে আস্তে কিন্তু কালারলেস হয়ে যাবে। কপারটা তো প্রেসিপিটেট হয়ে যাচ্ছে, প্রেসিপিটেট হয়ে এটার কালার কিন্তু অনেকটা কমে আসছে, বুঝতে পারছো। আর এখানে যে পেরেকটা দিলাম, পেরেকটাতে যদি চকচকে পেরেক হতো তাহলে এটা একটু লালচে বাদামি হলো, কিন্তু এটা সবুজ কালার হয়ে যাওয়ার কথা, যদি চকচকে হতো তাহলে হয়তো সবুজ কালার, একদম চকচকে, পেরেককে তো আসলে চকচকে পাওয়া যায় না, একদম চকচকে হয় না, এটা একটু বাইরে থাকলেই এটা পুরো কালারটা সবুজ হয়ে যাবে। দেখা যাক আরো কিছুক্ষণ থাকলে বোঝা যাবে যে এটা কি হচ্ছে। তাহলে কপার সালফেট সল্টের সাথে যেটা হয়, কপার সালফেটের সাথে যেটা বলছিলাম যে এখানে কপার, যদি এটাকে আমি ইলেকট্রন দিয়ে বোঝাই, ইলেকট্রন দিয়ে এটা কিভাবে রিঅ্যাকশনটা করে, ধরো জিঙ্ক যেটা, সেটা হচ্ছে জিঙ্ক প্লাস প্লাস, আর ও দুটো ইলেকট্রন দিয়ে দিতে পারে, জিঙ্ক কি করে দুটো ইলেকট্রন দিয়ে দিতে পারে। আর কপার সালফেটের যেটা,
সেটা কপার সালফেটটা কি করে, ও দুটো ভেঙে যায়, দুটো কপারের দুটো ইলেকট্রন প্লাস SO4 মাইনাস। ঠিক আছে, এখন কি হয়, এই কপার সালফেটটা এই দুটো ইলেকট্রনের সাথে ও ইলেকট্রন এখানে পেয়ে যায়, দেখছে এখানে ফ্রি ইলেকট্রন আছে, যে ফ্রি ইলেকট্রন পেলো সাথে সাথে ওর সাথে রিয়াকশন করে ফেলো, ও এটাকে নিয়ে নিল, নিয়ে যে দুটো প্লাস ছিল প্লাস 2e হয়ে গেল Cu। এই জন্য কপারটা এখানে পড়ে গেল। আস্তে আস্তে দেখো জিঙ্কটা সাদা হয়ে যাচ্ছে, চারপাশে কপারগুলো দেখো চারপাশে ছড়িয়ে আছে, গুঁড়ো 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 করে এটা বেরিয়ে গেল। এটা আস্তে আস্তে কালার চেঞ্জ করে যাচ্ছে, একটু বর্ণহীন হয়ে যাচ্ছে, কালারলেস। কপারের যে তুতে কালারটা ছিল সেটা, কপার সালফেটের যে তুতে কালারটা ছিল কপারের, সেটা বর্ণহীন হয়ে যাচ্ছে। আর এই জিঙ্কটা কি করবে, এর তো দুটো প্লাস, এ কি করবে, এই সালফেটের সাথে যুক্ত হয়ে যাবে, তখন ও হয়ে যাবে জিঙ্ক প্লাস 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 সালফেট, দুটো মাইনাস হয়ে এটা জিঙ্ক সালফেট। তাহলে কে কার সাথে যুক্ত হবে সেটা কিন্তু নির্ভর করবে এই রিঅ্যাক্টিভিটি সিরিজের উপর। নিচের সিরিজরা কখনো উপরের ধাতুগুলোকে প্রেসিপিটেট করতে পারবে না, প্রতিস্থাপন করতে পারবে না, আর উপরের ধাতুগুলো সবসময় নিচের গুলোকে প্রতিস্থাপন করতে পারে, কারণ ওরা কম সক্রিয়। তাহলে আমরা কি কি জানলাম, যে ধাতু এবং অধাতুর ভৌত ধর্ম নিয়ে আমরা সবকিছু বুঝতে পারি না, ভৌত ধর্মে অনেক এক্সেপশন আছে, কোনো ধাতু তরল তো কোনো ধাতু কঠিন, কোনো ধাতুর মেল্টিং পয়েন্ট কম তো কোনো ধাতুর মেল্টিং পয়েন্ট বেশি। সো এই যে বিভিন্ন এক্সেপশন আছে, সেই এক্সেপশনের জন্যই কিন্তু আমাদেরকে শুধু ধাতু চিহ্নিত করলে হয় না, ভৌত ধর্মগুলো আমাদের দেখলে হয় না। ভৌত ধর্ম কি, তার ঔজ্জ্বল্য কত, কাঠিন্য কত, বাইরের থেকে আমরা যা দেখতে পাই শুধু সেটা দেখলে হয় না, আমাদের ভেতরে রিয়াকশন গুলো দেখতে হয়, কোনটা কিভাবে রিয়াক্ট করছে। এখন এই যে রিয়াকশন গুলো মানে কি, যে কোন ইয়ে কার সাথে যুক্ত হচ্ছে। যেমন ধরো কার্বন চারটে হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, ওর চারটে হাত, এরকম কে কার সাথে কটা বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে, সে কটা ইলেকট্রন দেবে আর কটা ইলেকট্রন নেবে সেটার উপর নির্ভর করবে সে কার সাথে কে যুক্ত হতে পারে। সালফারও সেরকম বলেছিলাম, অ্যালুমিনিয়াম বলেছিলাম। তো এই যে বিভিন্ন ইলেকট্রনগুলি কে কাকে দিচ্ছে, কতটা নিচ্ছে, সেটার উপর নির্ভর করে হচ্ছে তার রিঅ্যাক্টিভিটি, রাসায়নিক ধর্মগুলো। ভৌত ধর্ম ছাড়াও আমাদের রাসায়নিক ধর্মটা চেক করে দেখতে হবে। সেই রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করছে, যে ও অক্সিজেনের সাথে কিভাবে রিয়াকশন করছে। এরপরে কি দেখলাম, জলের সাথেও কিভাবে রিয়াকশন করছে। জল দিয়ে আমরা দেখলাম যে লাল লিটমাস, ধরো এখানে ছিল, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইডটা পুরো গুলে গেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছিলাম, সোডিয়াম মানে কি, এখানে সোডিয়াম নিয়ে এখানের মধ্যে জল মিশিয়েছিলাম, মিশিয়ে দেখলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এবং সেটা লাল লিটমাসকে নীল করছে। এটা আমরা দেখিয়েছিলাম, দেখো লাল লিটমাসকে নীল করছে। তার মানে কি, লাল লিটমাসকে নীল করলে এটা কি হয়, ক্ষারীয় ধর্ম। তাহলে এটা ক্ষারীয় হলো। তারপর দেখলাম যে অধাতুগুলি, সোডিয়াম যদি জলের সাথে মিশে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে, সেটা ক্ষারীয় ধর্ম। আর অধাতুগুলি যখন জলের সাথে মিশ্রিত হবে তখন সেটা অধাতব অক্সাইড হবে, হাইড্রোক্সাইড হবে, কিন্তু অধাতব অক্সাইড হবে, কিন্তু সেটা অ্যাসিডিক ইন নেচার। যেটা সালফিউরাস অ্যাসিড দেখিয়েছিলাম সেটাকে আরেকটু স্ট্রংলি বলতে পারি সালফিউরিক অ্যাসিড। ক্লোরিন আবার বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড করে, নাইট্রোজেন বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড করে, এগুলো সব অ্যাসিডিক এর নেচার। অ্যাসিডিক নেচারটা কিভাবে বুঝেছিলাম, যে একটা অ্যাসিড নিয়ে সেটার মধ্যে নীল লিটমাস ভিজিয়েছিলাম, নীল লিটমাস ভেজানোর পর দেখলাম যে নীল লিটমাসটা লাল হয়ে গেছে। তো যেটা নীল লিটমাস লাল হয়ে যাওয়া মানে সেটা অ্যাসিডিক ইন নেচার। তো লিটমাস দিয়ে আমরা বুঝতে পারি কোনটা অ্যাসিড কোনটা বেস। এ দেখো একদম বর্ণহীন প্রায়। তারপর এটা কি করেছিলাম, লবণের সাথে ধাতুর বিক্রিয়া করেছিলাম। লবণ নিয়েছিলাম, কপার সালফেট লবণ,
সেটার মধ্যে কপারকে গুলে নিয়েছিলাম, কপার সালফেট দ্রবণটাকে জলের মধ্যে গুলিয়ে একটা দ্রবণ তৈরি করেছিলাম। তারপর সেখানে জিঙ্কটাকে নিয়ে জিঙ্কের সাথে বিক্রিয়া করিয়ে দেখিয়েছিলাম। এই দেখো এটা বর্ণহীন হয়ে গেছে, অনেকটা কালার চেঞ্জ করে গেছে। সেই নীল কালারটা, এটার যে নীল কালারটা ছিল কপার সালফেটের, সেই নীল কালারটা কিন্তু এখানে নেই। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে কপার সালফেটের নীলটা। এটার মধ্যে পেরেক দিয়েছিলাম, যদি একদম চকচক হয়ে পেরেক হতো এটা সবুজ কালার হতো, এটাও রিয়াকশন করতো, কিন্তু এটা রিয়াকশন কম করেছে। আর এটা হচ্ছে ইয়েটা জিঙ্ক সালফেটে, দেখো কালার চেঞ্জ হয়ে গেছে অনেকটা। এবার এসো এখানে সালফিউরিক অ্যাসিডের মধ্যে ধাতু, অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া যেটা করেছিলাম, জিঙ্ক দিয়েছিলাম, দেখো এখনো বুদবুদ বুদবুদ বেরোচ্ছে। তোমরা অ্যাসিডিক, একটু হোয়াইট কালার হয়ে গেছে অ্যাসিডটা, জিঙ্ক সালফেট, আর এখানে হাইড্রোজেন একটা বুদবুদ আকারে বেরোচ্ছে। তাহলে এই যে ইলেকট্রন আর কতটা নিচ্ছে কতটা দিচ্ছে এটার উপর নির্ভর করছে পুরো রাসায়নিক ধর্মগুলো, এবং রাসায়নিক ধর্মের উপরে কিন্তু নির্ভর করছে কোনটা কি কালার হবে। সেই কালার দেখে কিন্তু আমাদের বুঝতে হবে যে কোনটা কোন ধাতু, কোনটা কোন অধাতু। তোমরা যখন আরো উঁচু ক্লাসে যাবে তখন দেখবে আরো অনেক এক্সপেরিমেন্ট এটার উপর আছে, আরো অনেক কিছু এক্সপেরিমেন্ট করার পর আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে যেতে হবে যে এটা ধাতু না এটা অধাতু। তো শুধু ভৌত ধর্ম দিয়ে আমরা যাবো না, এক্সেপশন যেহেতু আছে ভৌত ধর্মের মধ্যে, তাই জন্য আমাকে রাসায়নিক ধর্ম একসাথে করতে হবে। ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম মিলিয়ে যখন আমরা একটা, প্রথমে ধরো তোমাকে একটা সল্ট দেওয়া হলো বা একটা ধাতু দেওয়া হলো, বললো যেটা কি বলো, সেটা তুমি প্রথমে অ্যাপিয়ারেন্স দেখলে, অ্যাপিয়ারেন্স দেখার পর বুঝলে যেটা কি হতে পারে, তারপর গিয়ে তুমি এক্সপেরিমেন্ট গুলো করবে যে এই যে কি হতে পারে, এটা কি অ্যাসিডিক, জলের সাথে মিশলে অ্যাসিডিক হচ্ছে না বেসিক হচ্ছে। জলের সাথে মিশলে যদি অ্যাসিডিক হয় তাহলে এটা হয়ে যাবে অধাতু হতে পারে, তাহলে অধাতুর এক্সপেরিমেন্ট গুলো আমাকে করতে হবে। আর জলের সাথে মিশে যদি ক্ষারীয় হয় তাহলে ভাবতে হবে যে এটা ধাতু হতে পারে, তখন আমাকে ধাতুর বাকি যে এক্সপেরিমেন্ট গুলো আছে এগুলো করতে হবে, করে বুঝতে হবে এটা অধাতু না ধাতু। একটা ফোন আছে, হ্যাঁ বলো। হ্যালো হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলো। রিঅ্যাক্টিভিটি টেবিলটাকে সিরিয়ালি কিভাবে মনে রাখতে পারবো? হ্যাঁ তুমি কি বলছো, কে বলছো, নামটা বলো। হ্যালো অভিজিৎ। হ্যাঁ কোন স্কুল থেকে? আশ্রম স্কুল। আচ্ছা বলো তোমার প্রশ্ন কি? এই রিঅ্যাক্টিভিটি টেবিলটা কিভাবে মনে রাখতে পারবো সোজাভাবে? শুনতে পাচ্ছি না, একটু বাড়ানো যাবে কি? শোনা যাচ্ছে না। রিঅ্যাক্টিভিটি সিরিজটা কিভাবে মানে সিরিয়াল ভাবে মনে রাখতে পারবো? মনে রাখতে পারবে এগুলো এখন ধরো এতটা লাগবে না, যেহেতু তুমি কোন ক্লাসে পড়ো, এইটাই তো না? হ্যাঁ এইটা হয়তো এতটা লাগবে না, জাস্ট আমি বলছি কেন রিঅ্যাকশন করছে কেন রিঅ্যাকশন করছে না। আস্তে আস্তে এগুলো দেখবে যখন প্র্যাকটিস করবে নিজেরা, যখন আস্তে আস্তে এই যে এক্সপেরিমেন্ট করলে সবচেয়ে বেশি মনে থাকে। আমরা যদি বইতে সরাসরি পড়ে যাই, না পড়ে যদি আমি এক্সপেরিমেন্ট করি, এটা নিয়ে ভাবি, দেখবে আস্তে আস্তে নিজেই মনে হয়ে যাবে যে কিভাবে রিঅ্যাক্টিভিটি সিরিজ মনে থেকে যাবে। আর যদি কিছু কিছু হয়তো একটু হতে পারে, মোটামুটি মনে হয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ আর কিছু বোঝার আছে, বুঝতে পারছো? আর কিছু বোঝার আছে তোমার? না না ঠিক আছে। খুব সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করলো যে রিঅ্যাক্টিভিটি সিরিজটা, হ্যাঁ রিঅ্যাক্টিভিটি সিরিজ আমাদেরও খুব প্রবলেম হয়, তাই জন্য প্রথমেই লিখে রেখেছি। আর কিছু সক্রিয়তা যখন আমরা এক্সপেরিমেন্ট করতে থাকবো, আমরা যখন পড়তে থাকবো পরপর, তখন দেখা যাবে যে কোনটা বেশি সক্রিয় কোনটা বেশি সক্রিয় না, এটা মনে থেকে যায় আস্তে আস্তে, এটা হয়ে যায়। তাহলে যেটা আমরা জানলাম আজকে যে ধাতু এবং অধাতুর রাসায়নিক ধর্মগুলি কি। রাসায়নিক ধর্ম দিয়ে আমরা অনেক করলাম, এক্সপেরিমেন্ট করলাম। এই দেখো এটা বর্ণহীন হচ্ছে, কোনোটা বর্ণহীন হচ্ছে, কোনোটা লিটমাস, লাল লিটমাসকে নীল করছে, কোনোটা নীল লিটমাসকে লাল করছে। সেটার উপর নির্ভর করে আমরা বুঝতে পারছি কোনটা ধাতু এবং কোনটা অধাতু। সেই রাসায়নিক ধর্ম সম্পর্কে আমরা জানতে পারলাম, এবং এটাও জানলাম যে কোন কোন ধাতুগুলো বেশি অক্সিজেন এবং জলের সাথে বিক্রিয়া করে না, যদি না করে সেটা আমরা ব্যবহার করতে পারবো বিভিন্ন কাজে। সেই থেকেই আমরা বুঝতে পারবো কোনটা ধাতু এবং কোনটা অধাতু। আশা করি তোমাদের আর অসুবিধা হবে না, তোমরা বাড়িতেই বিভিন্ন ধাতুগুলো দেখে বলতে পারবে যে কোনটা কিভাবে পরিষ্কার করা যায়। অনেক ধাতু নিয়ে তোমরা কাজ করো, বাড়িতে আছে অনেক ধাতুই তোমাদের বাড়িতে আছে। তাহলে আজকে এটুকুই থাক, সামনের দিন আবার নতুন চ্যাপ্টার নিয়ে আমরা শুরু করব।